This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তনিষ্ঠা। আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই চোখ রাখবো এসআইআর এর খবরে। বিহার ঘুরে এবার বাংলায় এসআইআর সূত্র মারফত খবর যে কোনো দিন বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে। অগস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহেই এ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে। সূত্র মারফত এমনই খবর মিলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া তাদের দিক থেকে সারা। বিজ্ঞপ্তি জারি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। জানা যাচ্ছে বিএলও যারা এই সমস্ত জায়গায় কাজ করবেন তাদের ভাতা ইত্যাদি ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। প্রদীপ্ত, কি জানা যাচ্ছে কমিশন সূত্রে প্রস্তুতি সম্পর্কে এবং কোন পদ্ধতিতে কাজ এগোবে সে সম্পর্কে? দেখো, ইতিমধ্যেই বিহারে এই কাজ শুরু হয়েছে এবং যার খসড়া তালিকা দু একদিনের মধ্যে শুরু হবে, খসড়া তালিকা প্রকাশ্যে আসবে। 2026 সালে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম এবং পণ্ডিচেরি ও কেরল। তার মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ুতে একসঙ্গেই এই কাজ শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটা হয়তো সপ্তাহ 2-3 মধ্যে হতে পারে, এরকমটাই ইঙ্গিত রয়েছে। এবং সিও দপ্তর, আমাদের রাজ্যের সিও দপ্তর কিন্তু এই বিষয়ে সম্পূর্ণভাবে তৈরি। আর তার কারণ তাদের বক্তব্য, এই বিষয়ে কমিশন থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো নির্দেশিকা না এলেও যেহেতু বিহারে হচ্ছে এবং বিহারের পর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসামে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই তারা তৈরি রয়েছে। এবং তুমি যেমনটি বললে যে বিএলওদের বিষয়েও কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই গোটা দেশের সবকটি রাজ্যকে নির্দেশ পাঠিয়ে দিয়েছে। এটাই আরেকটু বিস্তারিত ভাবে জানবো তোমার কাছ থেকে। প্রদীপ্ত, আমার সঙ্গে থাকো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। অরূপবাবু, অগস্ট মাসের প্রথম সপ্তাহে অথবা যে কোনো দিন এ রাজ্য এসআইআর শুরুর নোটিফিকেশন জারি হয়ে যেতে পারে। আমরা জানি যে ইতিমধ্যেই বিহারে এসআইআর শুরু নিয়ে এবং এসআইআর এর কাজ চলা নিয়ে সারা দেশ জুড়েই বিক্ষোভ চলছে এবং আপনারাও সেই বিক্ষোভের অংশীদার। এই অবস্থাতে এ রাজ্যে চালু হতে চলেছে এসআইআর, আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া অরূপবাবু? আপনারা সবাই জানেন যে বিহারে এসআইআর করে ইতিমধ্যেই প্রায় 56 লক্ষ এবং পরিযায়ী শ্রমিক হলে প্রায় 77 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে। ওরা ডেলিভারেটলি টার্গেট করে। এর আগে আমরা মহারাষ্ট্রের বুকে দেখেছি নির্বাচন কমিশনকে ব্যবহার করে 2019 থেকে 2024 যে রাজ্যে 5 বছরে 31 লক্ষ মানুষের নাম উঠেছিল, সেখানে 2024 জুন থেকে নভেম্বরে যখন ভোট হলো 5 মাসে 40 লক্ষ লোকের নাম তুলে দিয়েছিল। আসলে ইলেকশন কমিশনটাকে বিজেপি পার্টি অফিসে পরিণত করেছে। এই এসআইআর এর নাম করে বিহারে প্রতি বিধানসভায় এভারেজে 23,000 মানুষের নাম বাদ যাচ্ছে এবং অভিযোগ এসছে অধিকাংশ মানুষ যাদব এবং পিছড়ে বর্গের মানুষের, যারা মূলত লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের ভোট ব্যাংক। অর্থাৎ টার্গেট করে বেছে বেছে বিরোধীদের নাম বাদ দাও, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে অত্যাচার করো। আজকে একজন বাংলাদেশি মানুষকে খুন করে মেরে ফেলা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। কোন অসভ্যতা মধ্যে নিয়ে চলেছে। গোটা রাজ্যে সমস্ত সংস্থাগুলোকে বিজেপি নিজের দলদাসে পরিণত করেছে, শেষ চাকর বাকরে পরিণত করেছে ইডিসিবিআই এর পর এখন ইলেকশন কমিশন। অনেক ধন্যবাদ অরূপবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং আমি আরও একবার ফিরে যাব, প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, তুমি বিএলও পর্যায়ের প্রস্তুতির কথা বলছিলে, এটাই একটু তোমার কাছ থেকে বুঝতে চাইবো। বিএলওরা কিভাবে কাজ করবেন, তাদের ভাতা ইত্যাদি নাকি ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে? বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই কাজটার জন্য 2000 টাকা করে বরাদ্দ হয়েছে এবং তার পাশাপাশি বিএলওদের 12,000 এবং বিএলও সুপারভাইজার হিসাবে যারা কাজ করবেন তাদের 18,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরা কাজ করবেন, দেখো, মূলত একটি ফর্ম তৈরি হবে, সেই ফর্মটা অটোমেটিক জেনারেট হবে আর সেখানে গিয়ে নিজের নাম এবং এপিক নাম্বার দেওয়ার পর সেই ফর্মটা ফিল আপ করা হবে এবং ফর্ম ফিল আপের পর কেউ এটা অনলাইনে আপলোড করতে পারেন অথবা বিএলও বাড়িতে গিয়ে যে ফর্ম দেবে তার সঙ্গে ডকুমেন্ট হিসাবে প্রাথমিকভাবে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল তারা সেই ভোটার লিস্টের পাতাকে জেরক্স করে দিতে পারবেন, এটাই সিদ্ধান্ত হয়েছে। এবং 2002 এর ভোটার লিস্টের পাতা কোথায় পাওয়া যাবে, এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে। আমাদের রাজ্যে ইতিমধ্যেই 10টি জেলার, উত্তরবঙ্গের জেলা সহ 10টি জেলার এই যে 2002 এর ভোটার তালিকা ইতিমধ্যেই পাবলিক ডোমেনে নিয়ে আসা হয়েছে। সিও দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। বাকি জেলাগুলো তোমার কাছে আমার দুটো ছোট ছোট প্রশ্ন। এক, এই যে বিএলও বলছো, যদি পুরো কথাটা বল, বুথ লেভেল অফিসার না ব্লক লেভেল অফিসার, সাধারণ মানুষ জানতে চান। এক। দুই, এরা নিয়োগ হবেন কোথা থেকে, রাজ্য সরকারি কর্মচারী না কেন্দ্রীয় সরকারি কর্মচারী?
আর দেখো বরাবরই কিন্তু রাজ্য সরকারি কর্মচারী তারাই কিন্তু এই বুথ লেভেল অফিসার হিসাবে কাজ করেন এবং ভোটার তালিকার কাজ তাদের মারফতই হয়। এক্ষেত্রে বিজেপি বারংবার দাবি করেছে যে অন্তত 50% কেন্দ্রীয় সরকারি কর্মী যারা আছেন তাদেরকে ব্যবহার করা হোক এবং যারা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী তাদেরকে ব্যবহার করা হোক। কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কিছু না হলেও বিএলওদের তালিকা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগই স্থায়ী কর্মচারী রয়েছে এবং সেই তালিকা এবং তাদের প্রশিক্ষণের কাজও শুরু হওয়ার কথা ছিল। একটা বিশেষ কারণে সেটা করা যায়নি, কিন্তু দিন কয়েকের মধ্যে সেই প্রশিক্ষণের কাজও হবে। অর্থাৎ এই বুথ লেভেল অফিসাররাই কিন্তু এই যে বিশেষ পরিমার্জনের যে কাজ হবে এই রাজ্য সহ গোটা দেশে, সেখানে তারাই কাজ করবেন, তারা মানুষের কাছে যাবেন, এই ফর্মটি দেবেন এবং প্রয়োজনীয় যে নথি রয়েছে সেই নথি তারা সংগ্রহ করবেন। আপাতত তোমাকে ধন্যবাদ প্রদীপ্ত। আমার সঙ্গে এই মুহূর্তে অধ্যাপক ঝন্টু বড়াইক আছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমি ঝন্টু বাবু আপনার কাছে আসবো এবং আমার সঙ্গে সিজার মন্ডলও রয়েছেন, নিউজ রুম থেকে আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল আমার সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু তার আগে আমি সুজন চক্রবর্তী এই সম্পর্কে বামেদের তরফ থেকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য, এই এসআইআর বাংলায় শুরু হতে চলেছে যা বিহারে শুরু হওয়ার পর এত বিতর্ক, কি বলেছেন আমাদেরকে সুজন চক্রবর্তী শুনবো। এইটার জন্য পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে পরিকল্পনা করা হয়। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে তা প্ল্যান করে। এবার কোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করেনি, কোনো কিছু করেনি। কেন আসলে আছে এসআইআর, কিন্তু মনের মধ্যে আছে অন্য কিছু। বিজেপি যাতে সুবিধে পায় তার মতন করে ভোটার লিস্ট যদি রিভিশন করতে চায় সেটা বেঠিক হবে। ঘুরিয়ে সিএ অথবা এনআরসির ব্যবস্থা করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, উদ্দেশ্য অসৎ। আপনাদের জানালাম যে অগস্টের শুরুতেই যে কোনো দিন বাংলায় এসআইআর শুরু হতে পারে, শুরু করতে পারে নির্বাচন কমিশন। আর 2রা অগস্ট থেকে, ওটা তো তাও এখনো পর্যন্ত দিনটা জানা যাচ্ছে না, কিন্তু যে দিনটা জানা হয়ে গিয়েছে 2রা অগস্ট, সেদিন থেকে শুরু হচ্ছে রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সে প্রকল্পের কথা ঘোষণা করে দিয়েছেন। 2রা অগস্ট থেকে আসছে আমাদের পাড়া আমাদের সমাধান, আর অগস্ট মাসেই এ রাজ্যে লঞ্চ হতে চলেছে। যা বিতর্ক আছে তাকে নিয়ে যা উৎসাহ উদ্দীপনা একদিকে, অন্যদিকে যা বিপুল প্রতিবাদ, সবকিছু মিলে একটা মেগা লঞ্চ বলা যেতে পারে। সেই লঞ্চ হতে চলেছে এসআইআর, ঠিক একই রকমভাবে লঞ্চ হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান। 2 মেগা প্রকল্পের ঠোকাঠুকি হবে না মেলামেলি হবে, গলাগলি হবে, আমরা শুনে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন, আর রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক। আমি প্রথমেই চলে যাব সিজার তোমার কাছে। আমি এত খুঁটিয়ে প্রদীপ্তর কাছ থেকে জানতে চাইছিলাম এবং জানাতে চাইছিলাম সিজার একটাই কারণে, বুথ লেভেল অফিসার যারা কাজ করতে আসবেন, যাদের ভাতাও ইতিমধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু শেষমেশ আসবেন রাজ্য সরকারি কর্মচারী হিসেবেই। আবার এদেরই মধ্যে একটা অংশের উপর তো, অর্থাৎ এরাই না, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের উপরে তো দায়িত্ব এই 3টে করে বুথ নিয়ে তৈরি একটা পাড়ায় সমাধান পৌঁছে দেওয়া। তারাও তো যাবেন, তার মানে এক একটা পাড়ায়, আমি যদি পাড়াই ধরি, একই সঙ্গে এসআইআরও চলবে, আবার পাড়ায় সমাধানও চলবে। ঠোকাঠুকি হবে না মেলামেলি গলাগলি হবে, কোনটা? দেখো, ঠোকাঠুকি মেলামেলি সেই জায়গাতে না গিয়েও একটা বলা যায় যে শাসক দল, শাসক তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু রাজনৈতিকভাবে এটার মোকাবিলার যেমন একটা রাস্তা তারা বেছে নিয়েছে। যেমন আমরা বারবার দেখছি যে বাঙালি অস্মিতার প্রশ্ন তুলে ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে, রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার পাশাপাশি তারা কিন্তু একদম যেটাকে বলা হয় নির্বাচন কেন্দ্রিক ফোকাস, নির্বাচনকে ফোকাস করে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির জায়গা থেকে এটা অনেকাংশেই কিন্তু সেখানে প্রশাসনিক দিক থেকে তারা কিন্তু একদম বুথ লেভেল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এসআইআরের যে ভয়টা কোথাও, যেটা বারবার কোথাও বা বিরোধীরা এসআইআরকে সমর্থন করছে, এই রাজ্যে দাঁড়িয়ে তারা বারবার বলছে অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে, যেটা কোথাও তৃণমূলের ক্ষেত্রে ব্যাকফায়ার করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে একদম বুথ লেভেল পর্যন্ত প্রশাসনিক স্তর থেকে লোক গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু অনেকটাই গার্ডওয়ালের কাজ করতে পারবেন। এটাই কোথাও আমার সঙ্গে থাকো, আমি মুহূর্তে চলে যাবো অধ্যাপক ঝন্টু বড়াইকের কাছে। আমার সঙ্গে থাকো সিজার, তোমার কাছে আবারও ফিরছি। অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এবং নির্বাচন কমিশনের সঙ্গে বহুদিন কাজ করার সুবাদে আপনি নিজেও একজন প্রাক্তন সরকারি কর্মচারী, সেই জায়গা থেকে আপনার নিজের কি মনে হয়, পাড়ায় পাড়ায় এসআইআর এর জন্য যে টিম ঘুরবে আর আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য যে টিম কাজ করবে, এই আমাদের পাড়া আমাদের সমাধানের টিম কি কার্যত নির্বাচন কমিশনের এই ভোটার লিস্টে সংশোধনীর কাজে নজরদারি করবে? কার্যত আমি কেন বলছি, একজন জনপ্রতিনিধি থাকবেন শুনতে পাচ্ছি। আচ্ছা ধরুন অধ্যাপক বড়াক, আমি একটা আইডিয়াল সিচুয়েশন বলছি, আমার পাড়াতে আজকে এসছে এসআইআর এর টিম, নাম উঠছে নাম ফেলছে, কোথাটা ঝামেলা দেখা দিয়েছে, আমার পাড়াতে সেই একই দিনে আমার পাড়ায় আমার সমাধানের মিটিং হচ্ছে, অবশ্যই প্রশাসনিক মিটিং,
কি প্রকল্প হবে, কি হলে পাড়ার উপকার হবে। আমি হাতের কাছে জনপ্রতিনিধিকে পেয়ে ছুটে গেলাম, আরে আমার বাড়ির অমুকের নামটা জোর করে বাদ দিয়ে দিচ্ছে। জনপ্রতিনিধি কি নিশ্চেষ্ট হয়ে বসে থাকবেন বলে আপনার মনে হয়, নাকি জনপ্রতিনিধি আগে থেকেই ঘাঁটি গেড়ে বসে থাকছেন যাতে এসআইআর এর টিম কাজ করাকালীন কিছু কোনো রকমের কোনো প্রতিবাদ এলে, কোনো সমস্যা তৈরি হলে তিনি দ্রুত পৌঁছতে পারেন? কোনটা? একদম এই টিজারের আমি একটা শব্দ ব্যবহার করলাম, গার্ড রয়্যালের কাজ করবে। দেখো, নির্বাচন কমিশনের ওতপ্রোত কাজের সাথে যুক্ত থেকে আমরা একদম, আমি তোমাকে স্পেসিফিক বলছি যে 80% নির্বাচন ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের 80% কর্মচারী স্পেশাল আইনে রাজ্যের হয়। অর্থাৎ তুমি যে বুথ লেভেল কর্মীদের কথা বলছিলে, তারা প্রাইমারি স্কুল টিচার, আশা কর্মী, এসএসকে, এমএসকে, তাদের কোন রকম ভাবে স্ট্রেচারে এই ক্ষমতা নেই রাজ্য সরকারের এগেনস্টে গিয়ে কেন্দ্রের যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে একদম স্পেসিফিক টার্গেট, যে অবৈধ ভোটারদের নাম বাতিল করা, বা যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টির ইন্টারেস্টটা যেই ক্ষেত্রে কার্যকরী করার কথা, তার বিরুদ্ধে কিছু করতে পারবে। অর্থাৎ অধ্যাপক পরাগ, আপনার কাছে আমার প্রশ্ন, একে তো রাজ্য সরকারি কর্মীরা আসবেন, কর্মচারীরা আসবেন ব্লক লেভেল, বুথ লেভেল অফিসার হিসেবে। দুই, তারা যখন কাজ করবেন তখন তারাও কোথাও একটু এদিক ওদিক করছেন কিনা খবর নেওয়ার জন্য পাড়ায় সমাধানের টিম থাকবে। এর মধ্যে নির্বাচন কমিশন যা চায় সেটা কতটা করে ওঠা সম্ভব? ওটা ঠিক ভুলে যাচ্ছি না, যা করে ওঠা সম্ভব কতটা হবে না। আমি বিপিএল সার্ভেতে দেখেছিলাম ভারত সরকারের বিপিএল সার্ভে কিভাবে দুর্নীতি হয়েছে দাঁড়িয়ে থেকে 2002 সাল। ওই সময় আমি একদম ওয়ান অফ দ্য টপ অফিসার হিসেবে কাজ করেছি, পারিনি কিছু করতে। আমার হাত বাঁধা ছিল, কেন্দ্রীয় কোনো প্রকল্পের কোনো কিছু আমি রাজ্যের এখতিয়ারে থেকে করতে পারিনি, কারণ রাজ্যে তখন বামপন্থী সরকার এটা করতে দেয়নি। স্পেসিফিক উদাহরণ এই কারণেই বলছি, ন্যাশনাল ল কমিটি এই কারণে রেকমেন্ড করেছিল যে কোনো মূল্যে অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী কর্মচারী আনুক সেন্ট্রাল নির্বাচন কমিশন। ঠিক এই দাবিটাই ইদানিং করে রাজ্যের বিরোধী দলনেতাকে আমরা করতে শুনছি। তবে তিনিও 100% বলছেন না, তিনি বলছেন অন্তত 50% কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও কাজে লাগানো হোক। কিন্তু তা বলে কি গোল খাওয়ার জন্য বসে আছে বিজেপি? নিশ্চিতভাবে নয়। যখন খেলা হবে স্লোগান আর পোস্টার দিয়ে আরেকবার নেমে পড়েছে তৃণমূল, এবং বুঝতেই পারছি আমরা এই পাড়ায় সমাধানটা আসলে আরেকটা খেলা বা খেলার দ্বিতীয় ভাগ, তখন তন্নিষ্ঠা বিজেপির প্রস্তুতি কিরকম? অনিমেষ, সব মিলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ, যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ বাংলায় এসআইআর এর প্রস্তুতি যেন তুঙ্গে। ভোটার তালিকা সংশোধনের কাজে প্রশিক্ষণ শিবির বিজেপির। অনির্বাণ ঠিক যে কথা বলছিল, দলীয় নেতাকর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা বঙ্গ বিজেপির। অগস্টে রাজ্যে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা, তার আগে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদেরকে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, এই বিজেপি কর্মীরা কিভাবে কাজ করবে এসআইআর এর ক্ষেত্রে, কি কি প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হচ্ছে, একটু ডিটেলসে যদি জানাও। দেখো, আগামী 20 তারিখ পর্যন্ত বিজেপির তরফে এই প্রশিক্ষণ দেওয়া হবে, এবং তারা দুটো ধাপে এটা করছে। বিএলও 1 হিসাবে যারা থাকছেন, তারা একটা বিধানসভায় 3 জন করে নেতাকর্মী থাকছেন, আর বিএলও 1-এ যারা ট্রেনিং নেবেন তারা বিএলও 2-কে ট্রেনিং দেবেন। অর্থাৎ বিএলও 2-তে যারা থাকবেন তারা বুথ লেভেলের যে অফিসার রয়েছে তার সঙ্গে কাজ করবেন, এবং বিএলও 1 হিসাবে যারা থাকছেন তাদের নাম কিন্তু নির্বাচন কমিশনকেও তারা জানিয়ে দেবেন। সেই নাম যেমনভাবে একটা বিধানসভার দায়িত্বে, সরকারিভাবে দায়িত্বে থাকেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও, তাকে যেমন তালিকা পাঠানো হবে, তার পাশাপাশি ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যিনি ডিএম, তিনি এই পদে থাকেন, তার কাছেও এই তালিকা পৌঁছাবে। বিজেপির তরফ থেকে যেটা বক্তব্য তা হলো, এটা যেহেতু একটা নতুন পদ্ধতি, ফলে মানুষের কাছে হয়তো কোথাও বুঝতে অসুবিধা হতে পারে, তা যেমন একদিকে সত্যি, অন্যদিকে বিএলও যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন সময় গাফিলতির অভিযোগ ওঠে। সেই গাফিলতিও যাতে বিএলওরা না করতে পারে, এবং সাধারণ মানুষও যাতে গোটা বিষয়টা বুঝতে পারে, সেটা ফর্ম ফিল আপ হতে পারে, কোন নথি সঙ্গে দিতে হবে, কোথায় যেতে হবে, এই সমস্ত বিষয়ও কিন্তু তারা সাধারণ মানুষকে বোঝাতে চায়, এবং সেই কারণেই এইভাবে তাদের কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ঠিক কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে, সাধারণ মানুষের কাছে কি বার্তা নিয়ে যেতে হবে, এই কারণেই তাদের এই প্রশিক্ষণ। এবং ইতিমধ্যেই রাজ্য স্তরের যে নেতৃত্ব রয়েছেন তাদেরকে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন, এবং রাজ্য নেতৃত্ব এই যে বিএলও 1-দের ট্রেনিং এর কাজ কিন্তু এখন তারা চলছে। এই মুহূর্তে তোমার সঙ্গে যখন কথা বলছি তখন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিজেপি নেতৃত্ব এই কাজ করছে। অর্থাৎ ইতিমধ্যে প্রদীপ্ত যে তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে অনির্বাণ, যে ইতিমধ্যে বিএলও 1-2 কিভাবে ট্রেনিং হবে সেই বিষয়টা এখন শুরু হয়ে গেছে, কিভাবে বিজেপি ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে ফেলেছে। তো নিশ্চয় ঠিক সেখান থেকেই বক্তব্য, যে যখন এই হোম ম্যাচটা, মানে এখন একদম যে রাজ্যে এসে একটা হবে পশ্চিমবঙ্গে, যেখানে নির্বাচন, সেখানে তৃণমূল বিজেপি টক্করের জন্য রেডি হচ্ছে। তৃণমূল প্রশাসনিকভাবে একটা পাড়ায় সমাধান রেডি রেখেছে নজরদারির জন্য, বিজেপি পাল্টা নিজের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে রেডি রাখছে।
তাহলে কি শুধু হোমে খেলা হবে না? খেলা যখন হবে তখন তো অ্যাওয়ে ম্যাচেও খেলতে হবে, আর সেই অ্যাওয়ে ম্যাচটা খেলবার জন্য মানে একেবারে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত গিয়ে তাদেরকে ঘেরাও করবার জন্য নির্বাচন কমিশনের এই ঘেরাওয়ের কর্মসূচির জন্য রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিতভাবে জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দিল্লিতে কিভাবে এগোচ্ছে তৃণমূল? 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে প্রয়োজনে কমিশনের অফিস ঘেরাও করা হবে। যে খবর আমরা তৃণমূল সূত্র থেকে পাচ্ছি যে এখন থেকেই তৃণমূল সেই প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে। তারা অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কথা বলবে এবং প্রয়োজনে চলতি সেশনেই তারা জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে ঘেরাও করতে পারবে। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আজকে সমস্ত বিরোধী দলের নেতাদের বৈঠকে ডাকেন স্পিকার ওম বিড়লা এবং তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দেন যে এসআইআর নিয়ে আলোচনা সম্ভব নয়, কারণ যেহেতু সুপ্রিম কোর্টে বিষয়টি রয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। কিন্তু সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এটা মানুষের নাগরিকত্বের ইস্যু এবং এক্ষেত্রে কোনো প্রিসিডেন্ট কখনোই কাজে লাগবে না। আর তারপরেই তৃণমূল কংগ্রেস তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এতদিন পর্যন্ত তারা বাঙালি অস্মিতা নিয়ে তারা সব থেকে বেশি সরব ছিল, কিন্তু এবারে তারা ইন্ডিয়া জোটের পাশে এতদিন পর্যন্ত শুধুমাত্র এই এসআইআর নিয়ে থাকছিল, কিন্তু এবার তাদের মূল ইস্যু হতে চলেছে এসআইআর এবং এসআইআর নিয়ে যতক্ষণ পর্যন্ত না আলোচনা হবে তারা যেমন সংসদ চালাতে দেবে না, ঠিক তার পাশাপাশি তারা রাজপথেও নামবে, প্রয়োজনে কমিশনের অফিস তারা ঘেরাও করবে এবং অন্য রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলবে। এই ঘেরাওয়ের কথা কিন্তু অর্থাৎ ঘেরাওয়ের হুঁশিয়ারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের ভাষণে ছিল, যে ভাষণের প্রায় পুরোটাই জুড়ে ছিল একদিকে বাংলা ভাষী বলে বাঙালিদের হেনস্থার কথা আর এসআইআর এর বিরোধিতা। आप खाली मिसरूल का बात करते हैं, मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি কি বলেছেন শুনবো তার প্রতিক্রিয়া। এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা, সেই সিটিজেন তারা কিনা, সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে। এটা এক ধরনের ডিসএনফ্রাইজ, ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র, ভোট দেওয়ার অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অধ্যাপক জন্টু বড়াইক আমার সঙ্গে রয়েছেন। অধ্যাপক বড়াইক, আপনার কাছে আমার একটাই শেষ প্রশ্ন আপাতত। দেখুন, সেই সম্রাট অশোকের সময় থেকে মৌর্য সাম্রাজ্য থেকে পাটলিপুত্র মানে অধুনা পাটনার গঙ্গা ক্রস করে বাংলা পর্যন্ত কোনো সম্রাটের সাম্রাজ্যই এগোয়নি। আকবরকেও ফিরতে হয়েছে, 2021-এ নরেন্দ্র মোদী অমিত শাহ জুটিকেও প্রায় শূন্য হাতেই ফিরতে হয়েছে। আসন বেড়েছে, মসনদ আসেনি দখলে, এবার কি হবে? না দেখো, যদি এই ধরনের আমূল পরিবর্তনগুলো আসে, ধরো 56 লক্ষ ওখানে কেটেছে, পশ্চিমবঙ্গে যদি 2002-এর পরে দীর্ঘ 23 বছর পরে আবার এসআইআর হয় এবং যা লিস্ট দেখছি, এবং এটা অবশ্যই রেগুলেশন অফ ইলেকটোরাল রোলস 25-এর মধ্যে, এটা এখতিয়ারের মধ্যেই পড়ে নির্বাচন কমিশনের, কারণ জনপ্রতিনিধিত্ব আইনে 21-এর 3 সুপ্রিম কোর্ট আদালতে পারেনি। ফলে 1 কোটির কাছে পিঠে যদি পশ্চিমবঙ্গে অবৈধ ভোটার এবং মৃত ভোটারের নাম কাটা যায় সব মিলে, এটা কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে রাজ্যে। কারণ এটা কিন্তু ফ্যাক্ট যে পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মৃত ভোটার, দ্বিজেন বাবুদের মতন, দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো শিল্পীর ভোটার, বা আমার বা অনেকের প্রয়াত পিতারা যারা ভোট দিতে আসে আমরা দেখতে পাই না, সেই ভোটটা কিন্তু শাসক দলের অধিকাংশই ফেভারে যায়। একেবারে আপাতত আপনাকে ধন্যবাদ অধ্যাপক জন্টু বড়াইক। অর্থাৎ বিহারে যেভাবে 20 লক্ষ মৃত ভোটারের নাম বাদ গেছে, তারা তো আছেই, কিন্তু শুধু মৃত নয়, জ্যান্ত ভোটার, তারাও কি দেশি না বাংলাদেশি, এ নিয়েও কিন্তু ভয়ঙ্কর উত্তপ্ত হতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর এর পরবর্তী পর্যায় বা ফেজ, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর একটা আপডেট দিই আপনাদেরকে, শুধুমাত্র এই বাংলায় নয়, খুব শীঘ্রই দেশ জুড়ে শুরু হবে ভোটার তালিকা পরিমার্জন। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে আর ঠিক কি কি জানানো হয়েছে, ডিটেইলসে জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দেখো, এসআইআর খুব দ্রুত এই রাজ্যে শুরু হতে চলেছে এবং অগস্ট মাস থেকে এই রাজ্যে শুরু হবে জাতীয় নির্বাচন কমিশনের যে এসআইআর। ইতিমধ্যে বিহারে যেরকম ভাবে প্রায় 56 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তারপর থেকে এই রাজ্যে প্রায় কর্মসূচি শুরু হয়ে গেছে এবং এই নিয়ে আবেদনপত্র জমা দেওয়ার একটা হিড়িক পড়েছে। প্রায় 1 সপ্তাহ মধ্যে 70,000-এর উপরে বেশি মানুষ আবেদনপত্র জমা দিয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।
ওটা আর সাধারণ মানুষের রাস্তা আলো জল বন্ধ করা দুটো কখনোই এক নয়। এবং সবচেয়ে বড় কথা, আবার আই রিপিট, ওটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, ওটা সাবজুডিস ম্যাটার। অকারণ বিজেপি যুক্তিতে পারছে না বলে কুযুক্তি খাড়া করছে, দুরাত্মার ছলের অভাব হয় না। বিহারের পর বাংলাতেও হবে এসআইআর, দাবি বিজেপি। কিন্তু কি কি তথ্য লাগবে এসআইআর এ, চলুন আপনাদেরকে একটু ডিটেইলসে জানাই, স্পষ্ট করে। দেখুন, ১ নম্বর, কেন্দ্র বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, খুব ভালো করে শুনবেন। সেকেন্ড, কি লাগবে? 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, ধরুন সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস কিংবা এলআইসির দেওয়া এই ধরনের তথ্য লাগবে। আচ্ছা, 3 নম্বর, কি লাগবে? উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট, সেটা লাগবে। ফোর্থ, কি লাগতে পারে? ভারতের পাসপোর্ট। ফিফথ, স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি। আর কি লাগবে? রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 7 নম্বর, কি লাগবে? ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র। আর কি লাগবে? ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির শংসাপত্র। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি যেখানে চালু হয়েছে, সেক্ষেত্রে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল, 2003-এর ভোটার তালিকার অংশবিশেষ, এইগুলো লাগবে এসআইআর এর ক্ষেত্রে। এই সব নথিগুলো লাগবে। খুব স্পষ্ট করে একটু বোঝানোর চেষ্টা করলাম আপনাদের। বাংলায় কথা বলার অভিযোগেই নাকি ভিন রাজ্যে আটক রাজ্যের আরও এক বাসিন্দা। গুরগাঁওতে আটকে উত্তর দিনাজপুরের হেমতাবাদের যুবক মিরাজ শরীফ। স্থানীয়দের বিরুদ্ধে আটকে রেখে হেনস্থার অভিযোগ। জানতে পেরে মিরাজকে ফেরার টাকা পাঠিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আরও একবার অভিযোগ, বাংলা ভাষায় কথা বলবার জন্য হেনস্থার অভিযোগ। ভিন রাজ্যে এবার আটক রাজ্যের আরও এক বাসিন্দা। গুরগাঁওতে আটকে উত্তর দিনাজপুরের হেমতাবাদের যুবক মিরাজ শরীফ। তার অভিযোগ, বাংলা ভাষায় কথা বলবার জন্যই তাকে হেনস্থার শিকার হতে হয়েছে এবং তাই তিনি স্থানীয়দের বিরুদ্ধে, অর্থাৎ যেখানে তিনি গিয়েছেন গুরগাঁওতে, সেখানকার স্থানীয়দের বিরুদ্ধে আটকে রেখে হেনস্থার অভিযোগ করেছেন। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রূপক ঘোষের সঙ্গে কথা বলে। রূপক, জানতে চাইবো তোমার কাছ থেকে বিস্তারিতভাবে সম্পর্কে। রূপক, শোনা যাচ্ছে? এই যুবক সে কিন্তু একজন ব্লগার এবং সে হরিয়ানাতে গিয়েছে এবং সে কিন্তু ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে, মূলত ব্লগিং এর কাজ করতে গিয়েছে এবং তারপরে কিন্তু তাকে বাংলা কথা বলবো, তোমাকে দেখাবো যে তার ঠাকুমা, তার মা, বাবা তারা প্রত্যেকেই কিন্তু রয়েছেন। তারা কি বলছেন, তারা কি বলতে চাইছেন তোমাকে একবার দেখাবো। আপনার কে হয়? আপনার কে হয়? আপনার কে হয়? নাতি? নাতির সঙ্গে কথা হয়েছে? আপনার নাতির সঙ্গে কথা হয়েছে? টেনশন হচ্ছে? খুব মন খারাপ লাগছে নাতির জন্য? খুব মন খারাপ। আমরা শুনে নেব মিরাজ শরীফ, যে যুবক আটকেছেন ভিন রাজ্যে গিয়ে, গুরগাঁওতে গিয়ে, এবং তাকে স্থানীয় বিধায়ক, অর্থাৎ এখানকার বিধায়ক, হেমতাবাদের স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী নাকি টাকা পাঠিয়েছেন, তবে তিনি ফিরতে পেরেছেন। ফেরার টাকা পাঠানোর পর সেই যুবক মিরাজ শরীফের বক্তব্য কি শুনবো আমরা। আমি গুরগাঁওতে স্যার 15 দিন হয়ে গেল আসার। স্যার এখানে এসে আমি ফেঁসে গেছি। এখানে মানে বাংলা বলার লোকগুলোকে স্যার উঠায় নিয়ে যাচ্ছে, সব পুলিশে ধরে নিয়ে যাচ্ছে স্যার। আমি এখানে কাজে লাগিয়েছিলাম, তো আমার কাছে পয়সা নাই, আমি বাড়ি যাব, কারণ আশেপাশে সবাই বাড়ি চলে যাচ্ছে। স্যার আমি চাচ্ছি আপনি আমাকে একটু হেল্প করুন যে আমি বাড়ি যাই। আমাকে কিছু পয়সার দরকার স্যার, তো আপনি হেল্প করতে পারলে স্যার প্লিজ হেল্প করুন, আমি বাড়ি যাব। স্যার আপনি আমাকে চিনেন, क्योंकि আমি আপনার রান ফর রায়গঞ্জে গেছিলাম স্যার। আমি সেই ছেলে, যেই ছেলেটা দিল্লি থেকে মেঘালয় বাই সাইকেল নিয়ে গেছিলাম আমি, जो कि আমাদের মানে সেভ ট্রি সেভ নেচারের তরফ থেকে স্যার। তো স্যার প্লিজ আমাকে একটু মদত করবেন, আমাকে একটু হেল্প করবেন স্যার। মিরাজ শরীফ, আপনারা শুনলেন শ্রীকান্ত কল্যাণীকে, অর্থাৎ বিধায়ক শ্রীকান্ত কল্যাণীকে ঠিক এই, মাফ করবেন, কৃষ্ণ কল্যাণীকে, বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ঠিক এই ভাষাতেই কিন্তু অনুরোধ করেছিলেন, ফোনে অডিও রেকর্ড করে এভাবে অনুরোধ করে পাঠিয়েছিলেন এবং তারপরে বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাকে 5,000 টাকা পাঠান ফেরার জন্য এবং সেই টাকাতেই তিনি তার ফেরার বন্দোবস্ত হয়েছে। কি বলছেন এই মুহূর্তে মিরাজ শরীফের পরিবার, একবার শুনবো।
আপনি বাবা হয়েও কাঁদছেন? আমার একটাই ছেলে, ওইটাই আমার সম্পত্তি, ওইটাই আমার সব। আরেকবার বলুন। ওইটা আমার সম্পত্তি, ওইটা আমার সব। মানে ছেলে? আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কথা বলছেন আমাদের প্রতিনিধি রূপক, উত্তর দিনাজপুরের হেমতাবাদের এই অঞ্চলটি আসলে বাংলাদেশের খুব লাগোয়া অত্যন্ত প্রত্যন্ত একটি অঞ্চল। এখানকার অনেক মানুষকে চাষের প্রয়োজনে কার্যত বাংলাদেশের সীমানার ওপারে গিয়ে থাকা ভারতের জমিতে চাষ করে ফিরে আসতে হয়, ফলে এখানে কানেক্টিভিটি খুব দুর্বল। আমরা নিশ্চিতভাবে মিরাজ শরীফের পরিবারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো রূপকের কাছ থেকে পাওয়ার পর, কিন্তু তার আগে আমরা শুনে নেব বিধায়ক কৃষ্ণ কল্যাণী সম্পর্কে কি বলেছেন। তিনিই টাকা পাঠিয়েছেন 5,000 টাকা, দেখতে পাচ্ছেন সেই প্রমাণ অনলাইনে। তার টাকা ট্রান্সফারের পর মিরাজের ফেরার বন্দোবস্ত হয়েছে। যে হিসাবে বাংলাভাষীদের যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে যে হিসেবে অনীহা, যে হিসাবে তাদের প্রতি মানে অত্যাচার হচ্ছে, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। অলরেডি এমন আমার কাছেও এসেছে যে আমার মারাইপুরা অঞ্চল থেকে কিছু যারা বাইরে কাজ করে তাদের পরিচয়পত্র সব কিছু আছে, কিন্তু সেখানকার মানে দিল্লি কিংবা হরিয়ানা যেখানেই আছে তারা, সেখানকার সরকার সেটাকে মানছে না। যে কোনো ডকুমেন্টসকে, পশ্চিমবঙ্গের কোনো ডকুমেন্টসকে তারা তওয়াজ্জু দিচ্ছে না, তারা মানতে নারাজ। এই মুহূর্তে আপনাদের সামনে যে শোকের খবরটি পড়ব, সে খবরটি পড়তে গিয়ে আমার নিজেরও হৃদয় যথেষ্ট ভারাক্রান্ত। তার কারণ দীর্ঘ সময়ের পথ চলা, প্রায় 20 বছরের পরিচয় এবং ঘনিষ্ঠতা, তার সব কিছুই আজ শেষ হলো মাত্র কিছুক্ষণ আগে। প্রয়াত TV9 বাংলার কনসাল্টিং এডিটর, প্রোগ্রামিং রাহুল পুরকায়স্থ, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক রাহুল পুরকায়স্থের জীবনাবসান হয়েছে। জন্ম 1964 সালের 6 ডিসেম্বর, বয়স হয়েছিল 61 বছর। শৈশব থেকেই বেলঘড়িয়ার বাসিন্দা রাহুল পুরকায়স্থ কলোনি জীবন, উত্তাল 7-এর দশকের পরিসরে বড় হয়ে ওঠা। খুব কম বয়স থেকেই পত্রপত্রিকায় লেখালেখি, তারপর সাংবাদিকতায় প্রবেশ। 8-এর দশক থেকেই তার লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হতে থাকে। পেশাদারী সাংবাদিকতা শুরু আলোকপাত পত্রিকার মাধ্যমে, তারপর দূরদর্শন, দর্পণ, তারপর খাস খবর, সবশেষে TV9 বাংলা। কর্মজীবনে একাধিক গণমাধ্যমে কাজ করেছেন রাহুল পুরকায়স্থ। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রভাব রয়েছে রাহুল পুরকায়স্থের কবিতায়। হাংরি জেনারেশনের কবিদের সঙ্গে তার ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। কবি জয় গোস্বামী সহ কবির সুমন এবং এই সময়কার সংস্কৃতি জগতের, সঙ্গীত জগতের এবং কবিদের সঙ্গে তার সখ্যতা ছিল একেবারেই অত্যন্ত ঘনিষ্ঠ। কবি হিসেবে পেয়েছেন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কবি মধুসূদন পুরস্কার, পেয়েছেন বাংলা একাডেমি, কবিতা একাডেমি, বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্মান, শক্তি চট্টোপাধ্যায় সম্মান, ভাষানগর সম্মান। এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমার সঙ্গে সরাসরি রয়েছেন। তন্ময়, রাহুলদার জীবনাবসানের খবরও আমাদেরকে পড়তে হচ্ছে এবং দিতে হচ্ছে। তন্ময়, দেখো, একেবারেই বাংলা সাহিত্য জগৎ বলি বা বাংলার ভাষা জগৎ বলি, যেখানেই বলি না কেন, রাহুল পুরকায়স্থ, কবি রাহুল পুরকায়স্থ, রাহুল দা এবং সাংবাদিকতার জগতের একটা পরিচিত নাম রাহুল পুরকায়স্থ আজকে একটা অধ্যায় শেষ হলো। অর্থাৎ বলা চলে তার জীবন দিক থেমে গেল, এবং সেই লড়াইটাও খুব মারাত্মক। যে বলা চলে লাস্ট প্রায় 7-8 বছর ধরে কখনো সপ্তাহে 2টো, কখনো 3টে ডায়ালিসিস নিয়েও তার কবিতা, তার গল্প, তার উপন্যাস কোনো কিছু থেমে থাকেনি। প্লাস তিনি যেখানে যখন কাজ করেছেন, সেটা কোনো পত্রিকা অফিস হোক, কোনো চ্যানেল হোক, এখন তিনি TV9-এ যুক্ত ছিলেন, সেখানেও একের পর এক অন্য ভাবনার স্বাক্ষর রেখেছেন। মানুষটা একবার বেডে শোন, একবার বেড থেকে যখন উঠে বসেন, সেই সময়কালের মধ্যে তার ভাবনার জগৎ এতটাই বিস্তৃত যে হয়তো আমাদের নাগালের বাইরে, যে কারণে রাহুল পুরকায়স্থ সকলের কাছে এতটা প্রিয়। আজকে তার জীবন দিক থেমে গেল 2টো দশক, এবং দীর্ঘ লড়াই, প্রায় বলা চলে 3 সপ্তাহের কাছাকাছি ভেন্টিলেশনে থাকা। সেখানে থেকেও বেশ কয়েকবার তিনি যখন সচেতনতা ফিরে আসে, তখনও তিনি খোঁজ নিচ্ছেন অফিসে সবাই ঠিক আছে কিনা, এটা ওটা, উপন্যাস শেষ হয়নি, আমার একটা উপন্যাসে কাজ চলছে। এত কিছু তার প্রিয়জনদের আমাদের বলতে থাকতেন, এবং বাড়ি ফিরবই। প্রত্যেকবার লড়াই করে বাড়ি ফিরেছেন, এবার আর ফেরা হলো না, এবার থমকে গেলেন কবি রাহুল পুরকায়স্থ। অনির্বাণ। তন্ময়, রাহুলদার সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ, দীর্ঘদিনের সাংবাদিকতার জগৎ তো ছিলই, খবরের কাগজের জগৎ, কিন্তু কবি রাহুল পুরকায়স্থ নির্দিষ্টভাবে আমাদের এখানে যখন কনসাল্টিং এডিটর, প্রোগ্রামিং ছিলেন, তার আগেও তার সঙ্গে তোমার কাজ করবার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাগুলোর কথা যদি বলো, এই গণমাধ্যমে কি করে নিউজ সিরিজ নামক একটা অদ্ভুত জিনিসের জন্ম দিতে হয়, আর জন্ম দেওয়ার পর তাকে কিভাবে
বড় করতে হয়, লালন পালন করতে হয়, তোমার সেই অভিজ্ঞতাগুলোর কথা যদি বলো। দেখো, যেটুকু দেখেছি রাহুলদাকে কাছ থেকে হয়তো একটা উনি মুক্ত গগনে যখন তখন থেকে দেখেছি, তার আগে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে কবি রাহুল পুরকায়স্থ একদিকে লেখক, কবি, সাহিত্যিক যেভাবেই বর্ণনা করি না কেন, অন্যদিকে জীবন বলা চলে মানে দুর্দম, যাকে দমন করা যায় না, যাকে আটকানো যায় না, হ্যাঁ, যেভাবেই তুমি ব্যাখ্যা করো না কেন, যেখানে কোনো বাঁধন নেই, বাঁধনহীন জীবন তিনি কাটিয়েছেন। কোথায় কখন রাত্রে দিনে সকালে বিকেলে ঘুরে বেরিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ যখন মেন স্ট্রিম সংবাদ মাধ্যমে আসছেন, তিনি পত্রিকাতে যখন কাজ করছেন সেখানকার মতো অন্য ভাবনা, তিনি যখন অডিও ভিজুয়ালে আসছেন, ফার্স্ট খবর 1998, 99, তার আগে থেকে আরো অন্যান্য পত্রিকাতে, অন্যান্য বলা চলে তখন বই আসতে শুরু করেছে, সেখানে তিনি কাজ করে একদম অন্য স্বাক্ষর রেখেছেন। দীর্ঘদিন কাজ করেছেন 24 ঘন্টা চ্যানেলে, সেখানে তিনি অদ্ভুত অদ্ভুত যে বিভিন্ন প্রোগ্রাম, তারপর TV9, সেখানে একটা অন্যরকম ভাবনা বাংলা সংবাদ জগতে। তুমি যেটা বলছিলে নিউজ সিরিজ শুধু নয়, সেখানে বলা চলে অন্য দুর্গা, অর্থাৎ এমন নারীদেরকে খুঁজে বের করা হতো, মানে মানে অন্যরকম একটা তারা দৃষ্টান্ত রাখছেন সমাজে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আলাদা আলাদা ক্ষেত্র, যে মানুষগুলো কোনোদিন লাইমলাইটে আসে জায়গায় থাকেন, সেটা নক্ষত্র সম্মান হোক, সেটা অন্যান্য চিকিৎসকদের সম্মান দেওয়ার ক্ষেত্রে হোক, স্বাস্থ্য সম্মান হোক, সব ক্ষেত্রে অন্য ভাবনা, অন্য চিন্তা এবং একেবারে অন্য জগতের প্রতীক ছিলেন রাহুল পুরকায়স্থ। একেবারেই। তন্ময়, আমাদের সঙ্গে থাকো। এই রূপে কবিতা ক্রমে ক্রমে মৃত্যুর দিকে যায়। এপিটাফ সকলেই লিখে যান। শক্তি চট্টোপাধ্যায় লিখে গিয়েছিলেন, রাহুল পুরকায়স্থের বড় পছন্দের কবি। রাহুল পুরকায়স্থ যাকে অনুসরণ করেন বলতেও দ্বিধাগ্রস্ত হতেন না। সেই শক্তির লেখা এপিটাফি কি কোথাও রাহুলদার মনেও পুঞ্জীভূত হচ্ছিল একটু একটু করে? তাই লিখে গেলেন এমন লাইন। রাহুল পুরকায়স্থ তার সারা জীবনের লেখা কাব্য এবং গদ্যের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের কাজের জন্য সারা জীবন বাংলা টেলিভিশন, বাংলা গণমাধ্যমের ইতিহাসের সঙ্গে ওতপ্রোত হয়ে থাকবেন। তার স্মৃতি এই স্মৃতি যাওয়ার নয়। কিছুক্ষণ আগে তন্ময়ের সঙ্গে কথা হচ্ছিল নিউজ সিরিজ নিয়ে। গণমাধ্যমেও যে প্রান্তিক মানুষের কথা এমনভাবে তুলে আনা যায়, যাদের কথা বারবার ঘুরে ফিরে এসছে তার কবিতায়, গণমাধ্যমেও যে মানুষের প্রতি প্রেমের কথা এমনভাবে তুলে আনা যায়, শুধুমাত্র মানুষের প্রতি প্রেম থেকেই গণমাধ্যম যে এমনভাবে খবর করতে পারে, খবরের সিরিজ করতে পারে, তা রাহুল পুরকায়স্থ পরিচালিত, রাহুল পুরকায়স্থের চেতনা থেকে বেরিয়ে আসা নিউজ সিরিজ না দেখলে, তার সঙ্গে না জড়ালে সত্যিই বোধহয় বোঝা মুশকিল। শুধুমাত্র নিউজ সিরিজ নয়, আর অনেক কাজ। সুকল্প চট্টোপাধ্যায়, বিশিষ্ট প্রকাশক, মান্দাস প্রকাশনীর কর্ণধার, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুকল্প, অনির্বাণ রয়েছি তোমার সঙ্গে। আমার সত্যি সত্যি কিছু বলার নেই। এই খবরটা তুমি পেয়েছো সুকল্প, আমার শুধু তোমার কাছ থেকে তোমার স্মৃতিতে এই মুহূর্তে যা আসছে তুমি যদি বলে যাও। কি বলবো, মানে রাহুলদার মৃত্যু নিয়ে আমাকে বলতে হবে? তুমি তো জানো সবটাই। আসলে শৈশব এই মানুষটার সঙ্গে জড়িয়ে থাকা, মানুষটার প্রতিদিনের কবিতা লেখার সঙ্গে জড়িয়ে থাকা, প্রত্যেক দিন তার রাত্রিবেলা যে লেখাগুলো হতো সেগুলো কখনো মাঝরাতে পড়ে শোনাতো, কখনো ভয়েস রেকর্ড করে পাঠাতো, কখনো ভোরবেলা ফোন করে ঘুম থেকে তুলে কবিতা শোনাতো। এইভাবেই মানে দিনের পর দিন আমরা একসাথে কাটিয়েছি। কলকাতা শহরের বুকে রাহুল পুরকায়স্থর সঙ্গে কাটিয়েছি। সেইভাবেই চলেছে একটা বড় সময়, জীবনের প্রায় 25 বছর 26 বছরের সঙ্গ বলা যায়। প্রতি দিনের প্রাত্যহিক একটা অভ্যেস। এই সম্পর্ক যেখানেই থাকি না কেন, রাত্রিবেলা হলে অন্তত, মানে শেষকালে হয়তো দেখা খুব বেশি হতো না, কিন্তু প্রতিদিন রাত্রিবেলা তার ফোন আসতো। প্রকাশনা শুরু করার পরেও নতুন নতুন আইডিয়া, এইটা এরকম করা যায়, এটা ওরকম করা যায়। লাস্ট তো আমার সঙ্গে ভেন্টিলেশনে যেদিন চলে গেল, সেদিন ভিডিও কল করে আমার সঙ্গে কথা বলতে চাইলো, বর্ণালীদি ধরিয়ে দিলেন। বললো আমরা কত ভালোবাসায়, কত প্রেমে, কত অপ্রেমে, আমরা কত ঝগড়া করেছি, আমরা কত ভালোবেসেছি এক অপরকে। সুকল্প, তুই আসবি না দেখতে? তারপর যেদিন দেখতে গেলাম, ভেন্টিলেশনে ঢুকে গেছে, কিন্তু অদ্ভুত অফুরান জীবনী শক্তি এই কবির। সেখান থেকে যখন বর্ণালীদি বলছে যে সুকল্প এসছে, তোমার বড় ছেলে এসছে, তখন চোখ মেলে তাকালো ভেন্টিলেশন থেকে, চোখ মেলে তাকিয়ে আবার চোখটা বন্ধ করে দিল।
অনির্বাণ, আমি আর এখন কিছু বলতে পারবো না। সুকল্প তোমাকে ধন্যবাদ জানাবো না, কিন্তু এই শোকের সময় এই শোক কাটিয়ে ওঠার সামর্থ্য তোমাকেও ঈশ্বর দিন, নিশ্চিতভাবে সে কামনা করব। সুকল্প চট্টোপাধ্যায়, বিশিষ্ট প্রকাশক, মান্দাস প্রকাশনীর কর্ণধার। রাহুল পুরকায়স্থ, যাকে প্রকাশ্যেই নিজের বড় ছেলে বলে পরিচয় দিতেন, আমাদের সঙ্গে ছিলেন। রাহুল পুরকায়স্থর সঙ্গে সুকল্পের জীবন একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে, সেই জীবনের কথাই, সেই কবিতার জীবনের কথাই, সেই সাহিত্যের জীবনের কথাই সুকল্প আমাদের সঙ্গে এই শোকের মুহূর্তেও ভাগ করে নিচ্ছিলেন, যতটুকু সম্ভব ভাগ করে নিলেন। সুকল্প আর পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। এরকম দেখতে পাওয়া বা আর না দেখতে পাওয়া কান্নায় ভেঙে পড়া মানুষের সংখ্যা বোধহয় আজকে বাংলায় অনেক, যারা রাহুলদার জন্য, রাহুলদার কাছে সামান্য সময়ের জন্য আসতে পেরেছেন, রাহুলদার সঙ্গে আলাপ করতে পেরেছেন, তারা নিশ্চিতভাবে আজকে এক বিরাট শূন্যতা অনুভব করবেন। তার কারণ প্রান্তিক মানুষের কথা বলা কবি রাহুল পুরকায়স্থ তার জীবনে কোনো দিন ভাব গম্ভীর ছিলেন না, কবিসুলভ কোনো না কিছু ভাব ছিল না, কবিসুলভ কোনো দূরত্ব রচনার চেষ্টা ছিল না। কি অনায়াসে প্রবল ভিড়ের মধ্যে একা হয়ে যেতে পারতেন, কবিতা তৈরি করতে পারতেন, কবিতা লিখতে পারতেন, আবার সেই কবিতার রসদ খুঁজতে নতুন করে ভিড়ে ফিরে আসতে পারতেন। রাহুল পুরকায়স্থ একমাত্র তাকে যারা খুব কাছ থেকে দেখেছেন, তার সঙ্গে যারা জড়িয়েছিলেন, তারাই একমাত্র জানেন। কবিসুলভ কোনো নির্জন খোঁজার চেষ্টা, নির্জনতায় যাওয়ার চেষ্টাও তার সেভাবে কোনো দিন ছিল না, বরং মানুষের মাঝেই যেন তিনি খুঁজে পেতেন তার কবিতার ভাষা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শীর্ষেন্দুবাবু, কবি রাহুল পুরকায়স্থ প্রয়াত, আমি আপনার কাছ থেকে আপনার যা মনে পড়ছে এই মুহূর্তে তার সম্পর্কে, আপনার নিজের যা মনে হচ্ছে সেটাই শুনতে চাই। আসলে ওর সঙ্গে আমার পরিচয় ছিল না, কিন্তু কবিতা আমি পড়েছি। আমি তো নিজে কবিতার আগ্রাসী পাঠক, আমি কবিতা পড়েছি, খুবই ভালো কবিতা লিখত। খুব অসময়ে চলে গেল, দুঃখের খবর। এটা একটা শূন্যতার সৃষ্টি করল। আমি তার আত্মার সদ্গতি কামনা করি, তার পরিবারকে জানাই সমবেদনা। আর কি বলবো, সৃষ্টি হয়। রাহুলদার লেখা কোনো বিশেষ কবিতার লাইন বা কবিতার বই শীর্ষেন্দুবাবু এই মুহূর্তে আপনার যদি মনে, এখন তো বয়স হয়ে গেছে, এখন তো মনে পড়বে না, মনে কিছু নেই। কবিতা পড়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্রপত্রিকার কবিতা অনেক পড়েছি। অনেক ধন্যবাদ শীর্ষেন্দুবাবু। বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। কবি রাহুল পুরকায়স্থের কবিতার তিনি অত্যন্ত ভক্ত ছিলেন, বলছিলেন যে আমি আগ্রাসী পাঠক কবিতার, তার কবিতা অনেক পড়েছি। রাহুল পুরকায়স্থের কবিতা জীবন বা তার কবি জীবন সম্পর্কে অনেকেই অনেকটা জানেন, কিন্তু ময়দানের পানশালা নামক একটি যে স্বল্প গদ্যের গ্রন্থে ময়দানের রকমারি পানশালা আর সেই পানশালার নিয়মিত ভিজিটারদের নিয়ে এমন গদ্যময় কবিতা লেখা যায়, তা বোধহয় যারা এই বইটি পড়েননি, ছোট পুস্তিকাটি, বইও বলবো না, পুস্তিকাটি যারা পড়েননি তারা বোধহয় সত্যি ধারণা করতে পারবেন না। কবিতার পাশাপাশি এমন অসংখ্য গদ্যের, কাব্যময় গদ্যের জন্ম দিয়ে গিয়েছেন রাহুল পুরকায়স্থ। সেই কাব্যময় গদ্য ছড়িয়েছিল গণমাধ্যমেও। আমি নিউজ সিরিজের কথা বারবার বলেছি, TV9-এর দর্শকরা জানেন, আপনারা এই নিউজ সিরিজ তারই মস্তিষ্ক প্রসূত, তারই পরিচালনায়, তারই সক্রিয় সৃষ্টিতে এগিয়ে চলা বাংলা গণমাধ্যমের অন্যতম দিশারি একটি অনুষ্ঠান, যা প্রতিদিনের খবরের উপাদান থেকে প্রান্তিক মানুষের জীবনের কথা তুলে নিয়ে আসতো। তার মধ্যেও এক অদ্ভুত কাব্যময়তা ছিল। কবি সুবোধ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবোধবাবু, আপনার সঙ্গে তো আমি জানি না কতদিনের পরিচয়, দীর্ঘ। আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে আপনার যা মনে হচ্ছে রাহুলদার সম্পর্কে, রাহুলদাকে আপনার দেখা, রাহুলদার সঙ্গে আপনার পরিচয়, এক পথ চলা একসঙ্গে, জানতে চাইব সুবোধবাবু। রাহুল পুরকায়স্থ, কবি রাহুল পুরকায়স্থের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ, বন্ধুত্ব এবং পারিবারিক বন্ধুত্ব। সে প্রায় 4 দশক বা 4 দশকেরও বেশি। রাহুল যখন প্রথম লিখতে এলেন 80-র দশকে, জয়দেব বসু, মল্লিকা সেনগুপ্ত, রাহুল পুরকায়স্থ এরা সব একসঙ্গেই প্রায় লেখালেখি একটু পরে শুরু করেছিলেন। তো সেই দিক থেকে আমি বলবো রাহুল নিজের জায়গাটা, কবি হিসেবে যে নিজের একটা ইউনিক একটা জায়গা থাকে, প্রত্যেক কবির থাকা উচিত, তাহলেই তো তাকে কবি বলা যায়। তো রাহুল হচ্ছে সেই কবি যিনি প্রথম থেকে তার নিজের জায়গাটা, অর্থাৎ নিজের কণ্ঠস্বরটাকে প্রতিষ্ঠিত করেছেন। রাহুল যে বিশ্বাস করতেন যেভাবে কবিতা লেখা, দীক্ষিত পাঠক শ্রেণী তৈরি করেছিলেন তিনি
হয়তো বহুজনের জন্য লেখার কথা ভাবতেন না। তার একটা গভীর রাজনৈতিক বিশ্বাস ছিল, যেটা অনেক ব্যর্থ হয়তো, কিন্তু কবিতার দিক থেকে তার একটা সম্পূর্ণ অন্যরকম চেতনা কাজ করত। ছোট ছোট কবিতা লিখতেন, খুব অ্যাফোরিস্টিক স্টাইলে কবিতা লিখতেন, কিন্তু কবিতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমার মনে হয় যে বাংলা কবিতায় সমর সেনের পর রাহুল পুরকায়স্থ এই ছোট ছোট কবিতা লেখার ব্যাপারে এত বাংময় হয়ে উঠেছিলেন যে সত্যি তার খুব বড় কবিতা আমি কখনো প্রায় পড়িনি বলতে গেলে, খুব একটা দুটো হতে আছে। আমি মনে করি তার একটার পর একটা বই যেরকম ভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বাংলা কবিতার দীক্ষিত পাঠকদের মধ্যে, এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি হিসাবে বাংলা ভাষায় প্রতিষ্ঠিত হয়েছেন। তার এই অকাল প্রয়াণে আমি অত্যন্ত গভীরভাবে শোকস্তব্ধ। তার পরিবার এবং তার বন্ধু পরিজন সবাইকে আমার সহমর্মিতা। রাহুল, তুমি যেখানেই থাকো ভালো থেকো, এছাড়া কি বলবো, কষ্টের থেকে বলতে হচ্ছে ভালো থেকো। অনেক ধন্যবাদ সুবোধদা। কবি সুবোধ সরকার আমাদের সঙ্গে ছিলেন। শেষ করব এই হুইল নিউজ বুলেটিনের শেষ করব একটি কথা বলে। রাহুলদাকে একদিন কিছুটা মজার ছলেই হয়তো জিজ্ঞাসা করেছিলাম, রাহুলদা এই যে মানুষ মরে যান তারপর কোথায় চলে যান, যদি এক কথায় বলি কোনো দিক শূন্যপুরের দিকে, ধ্বনি ওঠে, স্লোগান ওঠে অমর রহে, তুমি এতে বিশ্বাস করো? রাহুলদা বলেছিলেন অমর কিছু থাকে না রে, অমর থাকে শুধু ভালোবাসা। তোর হাতে যদি জ্বলন্ত আগুনের মতো প্রেম থাকে তবে ওটাই অমর। রাহুল পুরকায়স্থ এই প্রেম নিয়েই বাংলা কবিতা, সাহিত্য, গণমাধ্যমে অমর হয়ে থাকবেন। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।